হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি সন্দীপ জয়সওয়াল তোমাদের ইতিহাস বিষয় নিয়ে দ্বিতীয় যে স্কুলটা আছে সেটা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, গ্রিন ইম্পেরিয়ালিজম গ্রন্থটি লিখেছেন কে? রামচন্দ্র গুহ, রিচার্ড গ্রোভ, রেচেল কার্সন, আলফ্রেড ক্রসবি। এর সরাসরি উত্তর কি হবে? রিচার্ড গ্রোভ। মাথায় হবে কি বললাম? রেচেল কার্সন এই ব্যক্তিটা কি লিখেছেন? মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পুস্তক আছে, সাইলেন্ট স্প্রিং। কি বলবে? সাইলেন্ট স্প্রিং। তাহলে এই যে সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার রচনা? না, রেচেল কার্সন। রামচন্দ্র গুহ, রিচার্ড গ্রোভ, রেচেল কার্সন, আলফ্রেড কসবি, এই যে প্রতিটা নামের কিসের জন্য বিখ্যাত সেগুলোকে তোমরা কিন্তু একটু দেখে দিয়ে যাবে। ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম জিজ্ঞেস করেছে, সাপ্তাহিক। আর দ্বিতীয়ত হচ্ছে ভারতের প্রথম সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট, দিগদর্শন, সংবাদ প্রভাকর। কি উত্তর হবে? বেঙ্গল গেজেট। কি উত্তর হবে? না, বেঙ্গল গেজেট। তাহলে বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। মনে রাখবে ভালো করে, কি নাম বললাম? জেমস অগাস্টাস হিকি সাহাব। তাহলে জেমস অগাস্টাস হিকি কি করেছিলেন? বেঙ্গল গেজেট প্রকাশ করেছিলেন। ক্লিয়ার হয়েছে? সমাচার দর্পণ তোমরা জানো জোশুয়া মার্সম্যানের, এবং দিগদর্শন জোশুয়া মার্সম্যান, সংবাদ প্রভাকর তোমরা আমাকে উত্তরে কমেন্টে জানাবে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? আমি আগের ক্লাসেই বলেছিলাম যে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে? ডিরোজিও। সালটা কত বলেছিলাম? 1828 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে? ডিরোজিও। কেন প্রতিষ্ঠা করতে হয়েছিল? তার কারণ হচ্ছে কি, ছাত্রদের যুক্তি তর্কের দ্বারা বিচার করার জন্য তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো 3 আইন। 3 আইন কথার অর্থটা আগে জানতে হবে। 3 মানে কি? 3টি আইন। বাল্য বিবাহ রোধ করতে হবে, বহু বিবাহ রোধ করতে হবে, এবং অসবর্ণ বিবাহ চালু করতে হবে। আর একটা ছিল তার সাথে সাথে, সেটা হচ্ছে কি, বিধবা বিবাহ চালু করতে হবে। এই নিয়মটাকে আমরা 3 আইন বলি। এবং এই 3 আইন কবে হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে সবার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। ঠিক আছে? এখানে 1882 সাল ইম্পর্টেন্ট কেন? মনে রাখবে 1882 সালে কি হবে? না, হান্টার কমিশন আসবে। কি আসবে? প্রথম শিক্ষা কমিশন বলা হয় কি? হান্টার কমিশনকে। ঠিক আছে? প্রথম শিক্ষা কমিশন বলা হয় কাকে? হান্টার কমিশনকে। ক্লিয়ার? তাহলে তোমরা কিন্তু এই হান্টার কমিশনটা ভালোভাবে মনে রাখবে। হান্টার হান্টার কমিশন কবে এসেছিল? 1882 খ্রিস্টাব্দে। ঠিক আছে? আর 1878 কি আসবে? না, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যাকে আমরা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বলি। কি বলি আমরা? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। তাহলে কবে এসেছিল এটা? 1878 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে এসেছিল? 1878 খ্রিস্টাব্দে। 3 আইন কবে এসেছিল? 1872 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, সংগত সভা প্রতিষ্ঠা করেন। সংগত সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রামচন্দ্র বিদ্যাবাগীশ, না আনন্দমোহন বসু? কে হবে? আমাদের কেশবচন্দ্র সেন হবে। কি হবে? কেশবচন্দ্র সেন। সবাই কিন্তু এটা ভালোভাবে নোট ডাউন করে নিবে। তারপরে দেখো কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির সুপারিশ করেন, মানে তৈরির সময় কে সুপারিশ করেছিলেন? চার্লস উড, ম্যাকলে, এলফিনস্টোন, না হাডিঞ্জ? কে করেছে? কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হবে সেটাও জানতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1856 খ্রিস্টাব্দে। আর সেই সময় তৎকালীন যিনি গভর্নর জেনারেল ছিলেন, কে ছিলেন? এটা চার্লস উড। তো চার্লস উড অ্যাকচুয়ালি হচ্ছে, উডের যে প্রতিবেদন ছিল 1854 সাল, সেই উডের প্রতিবেদন অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল, কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ। তো কলকাতা 1856 সালে প্রতিষ্ঠা হয়েছিল চার্লস উডের প্রতিবেদন অনুযায়ী। এটা ভালোভাবে নোট ডাউন করে নিবে। ম্যাকলেকে তোমরা চিনোই ভালোভাবে। ম্যাকলে কিসের জন্য বিখ্যাত? তার মিনিট বা প্রস্তাবের জন্য। 1835 সালে তিনি একটা ম্যাকলে মিনিট নিয়ে এসেছিলেন শিক্ষা ক্ষেত্রের জন্য। ঠিক আছে? পরবর্তীকালে দেখো, সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ঠিক আছে? সাঁওতাল বিদ্রোহ কবে হবে সেটাও জানতে হবে। 1855 সালে। কত সালে? 1855 সালে কি হবে? আমাদের সাঁওতাল বিদ্রোহ হচ্ছে। সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? আমাকে উত্তর দাও। ক্যানিং
লর্ড ডালহৌসি, লর্ড উইলিয়াম বেন্টিং না কর্নওয়ালিস? কে হবে? সবাই উত্তর দাও, কে হবে? আমাদের লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব ছিলেন। কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং সাহেব ছিলেন আমাদের সেই সময় তৎকালীন গভর্নর জেনারেল সাঁওতাল বিদ্রোহের সময়। ঠিক আছে, চিল নায়ক যুক্ত ছিলেন কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ না রম্পা বিদ্রোহ? দেখো প্রত্যেকটা বিদ্রোহের নাম তোমরা জানো। চিল নায়ক যুক্ত ছিল ভিল বিদ্রোহের সময়। কোন বিদ্রোহের সময়? ভিল বিদ্রোহের সময়। আচ্ছা, ভিল বিদ্রোহ হবে কবে? 1818 সাল। কত সালে? 1818 সালে। রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু। ভালোভাবে মনে রাখো, রম্পা বিদ্রোহের নায়ক কে ছিলেন? আল্লুরি সীতারাম রাজু। এবারে তোমরা কমেন্টে জানাও যে রম্পা বিদ্রোহ কবে হয়েছিল। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ তোমরা জানো ভালোভাবে, 1899 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডা। আর কোল বিদ্রোহ কবে হবে? 1831। এটা 1899। কমেন্টে তোমরা রম্পা বিদ্রোহ কবে হয়েছিল অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, তিতুমিরের প্রধান সেনাপতি কে ছিলেন? মঈনুদ্দিন, করিম শাহ, গোলাম মাসুম না সৈয়দ আহমেদ? কে ছিলেন? বলো কে ছিল? আমাদের গোলাম মাসুম সাহেব ছিলেন। ঠিক আছে, তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? কেউ বলতে পারবে? ঠিক আছে, মীর নিসার আলী। কি নাম ছিল? মীর নিসার আলী। তিতুমির কোন বিদ্রোহের সাথে জড়িত ছিল? বারাসাত বিদ্রোহ বা ওয়াহাবি আন্দোলনের সাথে। বারাসাত বিদ্রোহ এবং ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কে? তিতুমির। প্রকৃত নাম কি বললাম? মীর নিসার আলী। কি নাম বললাম? মীর নিসার আলী। ক্লিয়ার সবাইকে? ঠিক আছে, 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। সেই সময় আমাদের কার সময় বলেছে, কার উদ্যোগে বলেছে? তো জেপি গ্রান্ট, ডব্লিউ.এস. সিটনকার, আর টেম্পল, ডব্লিউ.এফ. ফার্গুসনের উদ্যোগে। তো উত্তর কি হবে? জেপি গ্রান্ট হবে। কি হবে? জেপি গ্রান্ট সাহেবের উদ্যোগে কি হয়েছিল? নীল কমিশন এসেছিল। সবচেয়ে বড় ব্যাপার, কবে এসেছিল এটা দেখো, 1860। নীল বিদ্রোহ কবে হবে? নীল বিদ্রোহ হবে 1859। নীল কমিশন আসবে 1860। ঠিক আছে, 1861 সালে আমাদের নীল দর্পণ নাটক রচনা হবে। এটা ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই দুটো ভালোভাবে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, আশা করি এতটা তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছো তোমরা? কি বলেছে দেখো, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। কলকাতা গথিক স্থাপত্যের একটি নিদর্শন। গথিক স্থাপত্য কি হবে? কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট মনে রাখবে ভালোভাবে। কলকাতা হাইকোর্ট হচ্ছে আমাদের প্রথম কলকাতার গথিক স্থাপত্য। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কে গঠন করে? লর্ড হেস্টিংস সাহেব। লর্ড হেস্টিংস। কে গঠন করে বলেছে? যদি সভাপতি জিজ্ঞেস করো গঠন করে বলেছে তখন কি হবে? লর্ড হেস্টিংস সাহেব হবেন। কিন্তু সভাপতি যদি প্রশ্ন করে এই কমিটির সভাপতি কে ছিলেন, উত্তর কি বলবে? লর্ড মেকলে ছিল। কে ছিল? লর্ড সরি কে ছিল? লর্ড ম্যাকলে। ক্লিয়ার? সভাপতি ছিলেন। ঠিক আছে, সভাপতি। তো সভাপতি কে ছিলেন? লর্ড মেকলে ছিলেন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে গঠিত হয়? 1823 খ্রিস্টাব্দে। এটাকে আমরা জিসিপিআই বলি, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, 1823 খ্রিস্টাব্দে। এই সময় তৎকালীন গভর্নর জেনারেল যদি প্রশ্ন করে কে ছিলেন? লর্ড আমহার্স্ট ছিলেন। কে ছিলেন? লর্ড আমহার্স্ট। কিন্তু প্রতিষ্ঠাতা যদি গঠন করেন লর্ড হেস্টিং ছিলেন। আর এটা লর্ড আমহার্স্টের সময় এটা গঠন হবে। আর সভাপতি কে ছিলেন? লর্ড ম্যাকলে ছিল। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, ঠিক ভুল বলেছে। ঠিক আছে, তো ঠিক ভুল বলেছে কি বলেছে? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। তোমাদের কি মনে হয় সবাক চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র? কি মনে হয় তোমাদের? দেখো এটা ভুল কোশ্চেন। এটা হচ্ছে কি, সবাকের জায়গায় যদি নির্বাক বলে দিত, নির্বাক,
নির্বাক হলে হচ্ছে কি রাজা হরিশ্চন্দ্র হতো। তাহলে সবাক যদি প্রশ্ন করে তার উত্তর কি হবে? সবাক তাহলে কে ছিল? আলম আরা। কি নাম বললাম? আলম আরা। ঠিক আছে, তাহলে আলম আরা হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। সবাক মানে যেটা আমরা কথা বলে সিনেমাগুলো হয়েছে সেটাকে সবাক। নির্বাক কথার অর্থ হচ্ছে কি? নির্বাক। এটা হচ্ছে কি? নির্বাক। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। কোল বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র ছিল রাঁচি। একদম সঠিক কথা। ঠিক আছে, কোল বিদ্রোহ হয়েছে ছোটনাগপুর অঞ্চলে, ঝাড়খণ্ড, রাঁচি এইসব অঞ্চলে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বিবৃতি দিয়েছে ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়েছিল 1831 সালে। তোমরা জানো যে তাকে ত্যাগ করতে হয়েছে। তিনি শিক্ষকতায় সাফল্য অর্জন করতে পারেননি, একদম ভুল কথা। তিনি শিক্ষকতায় রক্ষণশীল মনোভাব দেখিয়েছিলেন। তার প্রগতিশীল মনোভাব কলেজ পরিচালন সমিতির পছন্দ হয়নি, এটাই হচ্ছে কি সঠিক। প্রগতিশীল যে মনোভাব, মানে তিনি যে যুক্তি তর্কের দ্বারা বিচার করতে বলেছিলেন, এটাই তাদের পছন্দ হয়নি, এই জন্য তাকে বের করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি বলেছে? তারপরের প্রশ্ন দেখো, 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস হয়। অবশ্যই পাস হয়। তিনটে অরণ্য আইন এসেছিল, 1865, 1878, 1927। ঠিক আছে, তাহলে এই 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাস হয় কেন? ব্যাখ্যা দিয়েছে, ব্রিটিশরা বন জঙ্গল কেটে নগর তৈরি করতে চেয়েছিল না। ব্রিটিশরা অরণ্য ও বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ব্রিটিশরা চাষের জন্য জঙ্গল কেটে আবাদি জমি তৈরি করতে চেয়েছিল। তো 2 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে কি সঠিক। ব্রিটিশরা অরণ্য ও বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এটাই এক্সাক্ট উত্তর হবে। ঠিক আছে, কারণ আমরা জানি যে রেল লাইন নির্মাণ এবং শিপ মানে জাহাজ নির্মাণের জন্য এই ব্রিটিশ সরকার কি করেছিল, এটা অরণ্য আইন লাগিয়ে দিয়েছিল। ঠিক আছে, তারপরে তোমাদের জানো যে পরবর্তী প্রশ্ন আসছে কি 2 নম্বরে। 2 নম্বরে প্রথম প্রশ্ন কি বলেছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? এগুলো আমরা পিপিটির দ্বারা কি করব, দেখবো পিপিটির দ্বারাই। সরকারি নথিপত্র বলতে কি বোঝো? কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? ফরাজি আন্দোলন কেন? ধর্মীয় আন্দোলন ছিল। 1900 থেকে বাংলার সমাজ চিত্র প্রতিফলনে হুতম পেঁচার নকশা গুরুত্ব কি ছিল? বালাগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এবং 4 নম্বরের গুলো দেখবো, সরলা দেবী চৌধুরানী জীবনের ঝরাপা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি? স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো এবং নীল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে আমরা দেখি যে এটা আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। দেখো কি বলেছে, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? সরকারি নথিপত্র, আগের দিন আমি কি বলেছি, সরকারি নথিপত্র সংরক্ষণ কোথায় রাখা হয়? মহাফেজখানা, যেটা কোথায় অবস্থিত ছিল? দিল্লিতে। সরকারি নথিপত্র বলতে কি বোঝানো হয়েছে? যেসব তথ্যের সাহায্যে ইতিহাস লেখা হয় তাকে ইতিহাসের উপাদান বলে। আধুনিক ইতিহাসের উপাদানগুলির মধ্যে অন্যতম হলো সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র বলতে বোঝায় পুলিশ, গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট, প্রতিবেদন, চিঠিপত্র ইত্যাদি। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত যে সচিব আছে, আধিকারিকরা আছে, সরকারি কাজকর্ম নিয়ে বিভিন্ন যে চিঠিপত্র লেখেন, রিপোর্ট, নোট দেন, এই গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র থেকে ইতিহাসের অনেক প্রয়োজনীয় তথ্য জানা যায়। যেমন ধরো বঙ্গভঙ্গ আন্দোলন চলছে, এই সময় লর্ড কার্জন চিঠিপত্রে বলছে যে বঙ্গভঙ্গ করতে হবে, তাই না? তাহলে সেই যখন আমি বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে লিখবো, সেই সময় এই যে চিঠিটি, এই চিঠিটি যেটা হচ্ছে পাঠানো হয়েছিল কার দ্বারাই? না, লর্ড কার্জনের দ্বারাই। তাহলে সেটা আমরা যদি পেয়ে যেতে পারি, তাহলে সুন্দরভাবে সেই বিষয়বস্তুটাকে আরো উপস্থাপন করতে পারবো। তাহলে এটাই হচ্ছে কি ইতিহাস লিখন পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ তথ্য বা উপাদান যদি বলতে পারি, উপাদান। ঠিক আছে, এই জন্য সরকারি নথিপত্রগুলো এখন তৎকালীন ইতিহাস লিখন পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে আসছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? এই নামটা আশা করি আমরা সবাই জানি। ঠিক আছে, কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? প্রথম দিকের নারীরা বেশিরভাগই ছিলেন নিরক্ষর। এরপর মিশনারি ও ব্যক্তিগত উদ্যোগে, মিশনারি, এটা ভালোভাবে মনে রাখবে, মিশনারিদের প্রবেশাধিকার দেওয়া হয়েছিল কবে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। তো ব্যক্তিগত উদ্যোগে আমরা যদি দেখি, তো 1813 খ্রিস্টাব্দে যে ব্যক্তিগত উদ্যোগে নারী শিক্ষার জন্য বালিকা বিদ্যালয় গড়ে ওঠে, ফলে নারী শিক্ষায় গতি আসে। 1882 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা স্নাতক হন হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি।
এছাড়া তিনি ছিলেন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়া প্রথম ভারতীয় ছাত্রী। আচ্ছা, ইনি তো স্নাতক হয়েছেন, স্নাতকোত্তর কে হয়েছিল মনে আছে কারো? স্নাতকোত্তর যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবে? চন্দ্রমুখী বসু। ঠিক আছে, চন্দ্রমুখী বসু, মনে রাখবে এটা। স্নাতকোত্তর মানে হচ্ছে কি, এটা এমএ, ঠিক আছে, আর এটা হচ্ছে কি বিএ হতে পারে, বিএসসি হতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। বিএ এবং বিএসসি, ঠিক আছে, বিএ এবং বিএসসি। তাহলে স্নাতক হচ্ছে বিএ এবং বিএসসি, এমএ এবং এমএসসি হচ্ছে কি স্নাতকোত্তর। তাহলে বিএ বা বিএসসি পাস করেছিলেন কাদম্বিনী গাঙ্গুলি, আর স্নাতকোত্তর করেছিল চন্দ্রমুখী বসু। ঠিক আছে, তার জন্য তিনি দেখো মেডিকেল কলেজে ভর্তি হওয়া প্রথম ভারতীয় তিনি মহিলা, এই কারণে তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? অথবা একটা প্রশ্ন আসে এখান থেকেই যে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন বলা হয়, এটা জিজ্ঞেস করে। দেখো ফরাজি আন্দোলনের সময় অ্যাকচুয়ালি 19 শতকে ভারতে মুসলমানদের মধ্যে ইসলামের পুনর্জীবন নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা পূর্বে বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিত হয়েছে। ঠিক আছে, এই আন্দোলনের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছে ধর্ম সংস্কার, ইসলাম ধর্মের শুদ্ধতা রক্ষা, প্রয়োজনীয় সংস্কার সাধন, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং ইসলাম ধর্মের বিশ্বজনীন আবেদন প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন শুরু হয়। এটা কৃষক আন্দোলন ছিল, অনেকে বলেছেন যে ধর্মীয় রঙের ছোঁয়া লাগলেও এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল কৃষকদের ক্ষোভ ও অসন্তোষ। তাহলে কেউ কৃষক বিদ্রোহ বলেছেন, আবার কেউ কি বলেছেন, ধর্মীয় সংস্কার আন্দোলন বলেছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্ন কি দেখো, আরেকটা বলেছে ব্রিটিশ বিরোধিতা। এই আন্দোলন ছিল ইংরেজ ও তার সমর্থক শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত। ঐতিহাসিক বিনয় ভূষণ চৌধুরী বলেছেন ফরাজি আন্দোলন মূলত প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে দেখা দিলেও শেষ বিচারে কৃষক আন্দোলন ব্যাপ্তি লাভ করেছিল। ঠিক আছে, তাহলে এটা ধর্মীয় আন্দোলন হলেও প্রতিবাদী ধর্ম আন্দোলন ছিল ফরাজি আন্দোলন। তোমরা জানো যে নেতা কে ছিলেন, এই নেতা ছিলেন দুদু মিয়া, তাকে মোহাম্মদ মহসিন বলা হয়, এবং তার পুত্র ছিল কি নোয়া মিয়া। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, হুতম পেচার নকশা থেকে হুতম পেচার নকশা থেকে কি ধরনের সমাজচিত্র আমরা পেতে পারি? তো হুতম পেচা হচ্ছে ছদ্মনামে লেখা ছিল কার, কালী প্রসন্ন সিংহর। তো হুতম পেচার নকশা গ্রন্থে রচনা করেন। এই গ্রন্থ থেকে 19 শতকে বাংলার নাগরিক জীবনের প্রতিচ্ছবি পাওয়া যায়। এটা কবে রচনা হয়েছে? 1861 খ্রিস্টাব্দে, মনে রাখবে ভালো করে, 1861 খ্রিস্টাব্দে। তো সমাজচিত্র কি পাওয়া যাবে? বাবু ও মধ্যবিত্ত সংস্কৃতি আমরা দেখতে পারি, একদা ধনী ও অভিজাত শ্রেণীর অবক্ষয় এবং নতুন গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাপন এই গ্রন্থে চিত্রিত হয়েছে। চড়ক পূজা, বারোয়ারি পূজা, সামাজিক উৎসবে বাবুদের যে অর্থ ব্যয় হচ্ছিল, উচ্ছৃঙ্খল আচরণ এখানে বর্ণিত হয়েছে। অন্যান্য শ্রেণী এই গ্রন্থে ভৃত্য মানে চাকর, কারিগর শ্রেণী, গণিকা শ্রেণী, বিভিন্ন পেশার মানুষদের কথা বলা হয়েছে, তাদের জীবন ও জীবিকার বর্ণনাও এখানে করা হয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি? আশা করি সবাই বুঝতে পারছো। যেখানে বুঝতে পারবে না, আচ্ছা এগুলো নোট ডাউন করে নিবে, যেখানে বুঝতে পারবে না কমেন্টে জানিও। বালাকোট যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? ঠিক আছে, ঐতিহাসিক বালাকোট যুদ্ধ হয়েছিল কবে? 1831 সালের 6ই মে। বর্তমানে পাকিস্তানের মানসেরা জেলায় বালাকোটে সংঘটিত হয়েছিল এই যুদ্ধটি। ঠিক আছে, তো মহারাজা রঞ্জিত সিং এর শিখ বাহিনী এবং সৈয়দ আহমেদ ব্রেলভি, তোমরা যখন ওয়াহাবি আন্দোলন পড়বে তখন এই নামটা পাবে আবার, নেতৃত্বাধীন মুজাহিদ বাহিনীর মধ্যে সংঘটিত হওয়া এই লড়াইয়ে শিখ বাহিনীর কাছে মুজাহিদ বাহিনী পরাজিত হয় এবং সৈয়দ আহমেদ ব্রেলভি ও শাহ ইসমাইল শহীদ হয়ে যায়। এটাকে আমরা বালাকোট যুদ্ধ বলি। এটা শিখ সেনা রঞ্জিত সিংহ। ঠিক আছে, সব লাল হয়ে যায়গা কে বলেছিলেন? রঞ্জিত সিংহ বলেছিলেন। পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? রঞ্জিত সিংহকে বলা হয়। ক্লিয়ার হয়েছে? মনে হবে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি? আচ্ছা, এটা 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, 4 নম্বরের প্রশ্ন, জীবনের ঝরাপাতা কেন ইম্পর্টেন্ট? ঠিক আছে, জীবনের ঝরাপাতা হচ্ছে সরলা দেবী চৌধুরীর আত্মজীবনীমূলক গ্রন্থ। এটা সব প্রথম মনে রাখতে হবে, এটা কি ধরনের গ্রন্থ? একটা আত্মজীবনী। একজন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা ভগিনী স্বর্ণকুমারী দেবীর মেয়ে। জীবনের ঝরাপাতা কাহিনীটি সাপ্তাহিক দেশ পত্রিকায়, খুবই ইম্পর্টেন্ট এটা, যে কোন পত্রিকায় ছাপানো হতো? দেশ পত্রিকায় এটা ছাপানো হয়। ঠিক আছে, তো দেশ পত্রিকা এটা 24শে কার্তিক 1351 বঙ্গাব্দ সংখ্যা থেকে 26শে জ্যৈষ্ঠ 1352 বঙ্গাব্দ অর্থাৎ 1944 থেকে 45 পর্যন্ত প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। জীবনের ঝরাপাতা থেকে সমকালীন ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেতে পারি।
ঠিক আছে, তো সেগুলো আমরা দেখি কি কি পেতে পারি আমরা। এক হচ্ছে কি ঠাকুর বাড়ির অন্দরমহল, কি পাবো? ঠাকুর বাড়ির অন্দরমহল। জীবনে ঝরাপাতা গ্রন্থ থেকে সারলা দেবী চৌধুরী তথা ঠাকুর পরিবারের শিশুদের ছেলেবেলা জানতে পারবো, তাদের শিক্ষা লাভ জানতে পারবো, সঙ্গীত চর্চা জানতে পারবো, নানা তথ্য জানা যায়। তাছাড়া ঠাকুর বাড়ির অন্দরমহলে বিভিন্ন বিষয়, নারী ও পুরুষদের অবস্থা, ভৃত্যদের কাজকর্ম, উৎসব অনুষ্ঠান, অতিথি অভ্যর্থনা প্রভৃতি সম্পর্কে জানা যায়। সবচেয়ে বড় ব্যাপার এখানে কি জানতে পারবো আমরা? স্বদেশী কথা জানতে পারবো। সরলা দেবী চৌধুরী স্বদেশী দ্রব্যের উৎপাদন ও ব্যবহার প্রচার করার জন্য লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার এটা আমাদের তৎকালীন আমাদের পশ্চিমবঙ্গে তো লক্ষ্মী ভান্ডার নয়, এটা হচ্ছে কি বিপ্লবীদের সাহায্য করার জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন 1910 সালে, নামে পরিচিত একটি প্রতিষ্ঠান স্থাপন করে তিনি। 1910 খ্রিস্টাব্দে এলাহাবাদে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সময় নিখিল ভারত মহিলা সম্মেলন, ভালোভাবে মনে রাখো, নিখিল ভারত মহিলা সম্মেলন 1910 সালে আহ্বান করেন এবং সেই সম্মেলনের উদ্যোগে 1911 খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামন্ডল, এটাও ভালোভাবে মনে রাখো 1911 সাল এটা, ঠিক আছে, প্রতিষ্ঠা করেন। তিনি নারীদের অবস্থা উন্নয়নের জন্য আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন। তারপরে আমরা যদি দেখি বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। জীবনের ঝরাপাতা থেকে সমকালীন সময়ে সশস্ত্র বিপ্লবের নানান কথা ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে পাওয়া যায়। তো তিনি সরলা দেবী বাঙালি জাতির বীরত্বের সঞ্চার করার জন্য দুটো ব্রত পালন করেছিলেন। দেখো, একটা হচ্ছে বীরাষ্টমী ব্রত, তাহলে কে চালু করবে বীরাষ্টমী ব্রত? সরলা দেবী চৌধুরানী। প্রতাপাদিত্য উৎসব কে চালু করবে? না, সরলা দেবী চৌধুরানী। তো স্বদেশী আন্দোলনের যুগে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার জন্য তিনি ছিলেন অন্যতম প্রেরণাদাত্রী। এই জায়গাটা একটু কারেকশন করবে, তিনি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না, ঠিক আছে। তো ব্যক্তিগত জীবন যদি দেখা হয়, এই গ্রন্থ থেকে জানা যায় সরলা দেবী স্বামী বিবেকানন্দের স্নেহ এবং সান্নিধ্য লাভ করেছিলেন। সরলা দেবী 1355-35 বঙ্গাব্দে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর আধ্যাত্ম সাধনায় নিমগ্ন হয়ে গেছিলেন তিনি, ঠিক আছে। তবে সামাজিক জীবন যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে কি আর্থিক শোষণের বিরুদ্ধে তিনি কি করেছিলেন? ঝরাপাতায় লিখেছিলেন। জীবনে ঝরাপাতা থেকে সমকালীন সমাজের নারী শিক্ষা, নারীদের আচার আচরণ, সমাজে বিভিন্ন আদব কায়দা, ব্রাহ্ম সমাজের কার্যকলাপ কথা জানা যায়। ব্রিটিশ সরকার এবং তাদের সহযোগীদের দ্বারা কৃষক, শ্রমিক, নীল চাষ ও চা বাগানেদের কুলিদের উপর যে শোষণ ও অত্যাচারের কথা এখানে ফুটে উঠেছে। তাহলে এখান থেকে তুমি এই নোটটা লিখে নিতে পারো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছিল, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন তোমরা ভালোভাবে জানো, যে শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্যদের মধ্যে বিখ্যাত ছিলেন নরেন্দ্রনাথ দত্ত। জন্ম 1463 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হবে 1902 খ্রিস্টাব্দে। মাত্র 39 বছর বয়সে তিনি মারা যান, মনে রাখবে এটা, মাত্র 39 বছর বয়সে তিনি কি হচ্ছেন? মারা যাচ্ছেন। তিনি পরে বিবেকানন্দ নামে পরিচিত হন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের শিব জ্ঞানের জীব সেবা এবং যতমত ততপথ এই বাণী দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। সরি, গুরুর এই বাণী ও হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে শিকাগোতে একটা বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন। তার চেষ্টায় হিন্দু ধর্মের খ্যাতি বাংলার বাইরেও ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে নব্য বেদান্তবাদ, ঠিক আছে। নব্য বেদান্তবাদ গড়ে ওঠে, এটা মনে রাখবে। নব্য বেদান্তবাদের স্রষ্টা কে ছিলেন? না, আমাদের স্বামী বিবেকানন্দ ছিলেন, ঠিক আছে। বিবেকানন্দের ধর্মীয় আদর্শ যদি দেখা হয় তাহলে রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতীর মতো বিবেকানন্দ সনাতন হিন্দু ধর্মের অতীত গরিমায় আপ্লুত ছিলেন। বৈদান্তিক হিন্দু ধর্মের পুনরুত্থান তার কাম্য ছিল। এর পাশাপাশি তিনি পরধর্ম সহিষ্ণুতাও দেখান। তিনি চেয়েছিলেন প্রাচ্য পাশ্চাত্যের রজ ও তম গুণের সমন্বয়ে এক নতুন ভারত জেগে উঠুক, ঠিক আছে। পাশ্চাত্য ধ্যান ধারণা থাকে কিন্তু আমাদের ভারতীয় কালচারটা যেন এখানে বজায় থাকে ভালোভাবে। নব বেদান্ত আধুনিক বিজ্ঞান নতুন আবিষ্কারও ছিল বেদান্তের প্রতি ধ্বনি মাত্র। বেদান্ত জ্ঞান, মূর্তি পুজো, পৌরাণিক কাহিনী, বৌদ্ধ অজ্ঞবাদ, জৈন নিরীশ্বরবাদ সবই হিন্দু ধর্মে আছে। অন্য ধর্মে কতকগুলি নিয়ম স্থির করে সকলকে মেনে চলতে বলা হয়, বাধ্য করা হয়। হিন্দু ধর্মের সাপেক্ষকে আশ্রয় করে নিরপেক্ষ তত্ত্বের ধারণা প্রকাশ করা সম্ভব। তাহলে এই যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে তোমরা ভালোভাবে জানো যে বিবেকানন্দ জীব, দেহ, আত্মা, পরমাত্মা সম্বন্ধে ব্যাখ্যা করেন। তার মধ্যে আত্মা কোনো পদার্থ থেকে সৃষ্ট নয়। বেদ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে দেহ নষ্ট হলেও আত্মা কোনোদিন নষ্ট হয় না, ঠিক আছে। ওই জন্য তোমরা ভূতের ভয় পাও। আত্মা জড় নিয়মে চলে না। আত্মা হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব, অনাদি, অমর ও পূর্ণ, ঠিক আছে। তো এই সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি অদ্বৈতবাদ পরিবর্তনশীল জগতের কারণ,
আত্মার পরমাত্মা বহু ঈশ্বরবাদ এবং দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদে পৌঁছাতে চান, বিভিন্ন আদর্শ দিয়েছেন। ঠিক আছে, কন্যাকুমারীর শিলাখণ্ডে বসে তিনি চিন্তা করেছিলেন ব্যক্তিগত মোক্ষ লাভের চেয়ে ভারতবাসীর সেবাই চরম লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন মোশন ইজ দ্য সাইন অফ লাইফ। তাই তার এই নব্য বেদান্তবাদ ছিল বাস্তব পরিপ্রেক্ষিত অনুযায়ী যথাযথ। গুরু রামকৃষ্ণের আদর্শ অনুসরণ করে শিব জ্ঞানে জীব সেবার জন্য তিনি 1897 খ্রিস্টাব্দে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। ভালোভাবে মনে রাখবে, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1897 খ্রিস্টাব্দে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, নীল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি কি ছিল? ঠিক আছে, আচ্ছা নীল বিদ্রোহ কবে হয়েছে আমরা কি বললাম? 1859 খ্রিস্টাব্দে নীল চাষীদের বিদ্রোহ হবে, ঘোষণা হবে, নীল বিদ্রোহ নামে পরিচিত। এই বাংলা বিভিন্ন অঞ্চলে এরকম একটা কুঠি ছিল। ঠিক আছে, এইভাবে একটা কুঠি ছিল, তো সেই কুঠির ভিতর হচ্ছে নীল প্রডিউস করা হতো। ঠিক আছে, তো সেইখান থেকে সেখানে সমস্ত মানুষকে নিয়ে যাওয়া হতো যারা নীল চাষ করতো না। তো তারা যদি বলতো যে আমরা নীল চাষ করবো না বা নীল উৎপাদন করবো না, তাদেরকে এখানে নিয়ে যাওয়া হতো। এখানে প্রচুর অত্যাচার করা হতো। ঠিক আছে, এখানে প্রচুর অত্যাচার করা হতো। এই অত্যাচারের দৃশ্যটা আমরা জানি যে নীল দর্পণ যে নাটক, নীল দর্পণ নাটক যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে কি দীনবন্ধু মিত্র। এই নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্র বাংলা ভাষায় রচনা করেছিলেন এবং সেটা পরবর্তীকালে বলা হয় মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেন, কিন্তু প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। আর তারপর থেকেই ইংরেজদের একটা মানে অত্যাচারের যে সীমা সেটা সমস্ত বিশ্বের মানুষ দেখতে পায় যখন ইংরেজিতে অনুবাদ করে দেন। আর এটা নেতা কে ছিলেন? বিষ্ণুচন্দ্র বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, কাদের মোল্লা, রফিক মন্ডল। তো এদেরকে ওয়ার্ড টাইটেলার বলা হয়। দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচন্দ্র বিশ্বাসকে কি বলা হয়? বাংলার ওয়ার্ড টাইটেলর। ঠিক আছে, বাংলার ওয়ার্ড টাইটেলর বলা হয় কাকে? আমাদের দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাসকে। ঠিক আছে, তো নীল বিদ্রোহের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি কি আছে দেখতে হবে একটু। এই যে নীলকর বিরোধী বিদ্রোহ, নীল বিদ্রোহ ছিল নীলকর বিরোধী বিদ্রোহ। এটি অন্যান্য বিদ্রোহের মতো জমিদার বা মহাজনদের বিরুদ্ধে ছিল না। এটা বিদ্রোহের লক্ষ্য ছিল নীল চাষ প্রথার পুরোপুরি অবসান ঘটানো। কৃষকদের কঠোর মনোভাব ছিল। ঠিক আছে, কঠোর মনোভাব। নীল বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষকদের কঠোর মনোভাব। এই বিদ্রোহে কৃষকরা দৃঢ়তার সঙ্গে মনস্থির করেছিল যে মরবো তবু নীল চাষ করবো না। শেষ পর্যন্ত বাংলার বিদ্রোহী কৃষকরা নীল চাষ বন্ধ করেছিল। এটা একটা ধর্মনিরপেক্ষ বিদ্রোহ ছিল। এরা সবাই মিলে বিদ্রোহটা করেছে, সবাই, মানে এটা পার্সোনাল কোনো একজনের দ্বারা বিদ্রোহ হয়নি। এর ওয়াহাবি, ফরাজি, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি বিদ্রোহের অন্যতম প্রধান চালিকা শক্তি ছিল ধর্ম। কিন্তু নীল বিদ্রোহ তা ছিল না। নীল বিদ্রোহ ছিল মূলত কৃষকদের অধিকার রক্ষার বিদ্রোহ। নীল বিদ্রোহে হিন্দুরা লড়াই করেছিল, মুসলমানরাও লড়াই করেছিল এবং সব সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে এটা সামিল হয়েছিল। তাহলে এইটা হচ্ছে কি নীল বিদ্রোহ। ঠিক আছে, তো নীল বিদ্রোহ আমরা দেখি যে পরবর্তীকালে নীল কমিশন আসবে 1860। আর নীল কমিশন এসে সেটাকে কি করবে? নীল চাষ বাধ্যতামূলক, এটা কমিশন কি করবে? বাদ দিয়ে দিবে, যে যারা চাইবে তারা নীল চাষ করতে পারবে, আর নচেত নীল চাষ করতে হবে না। ক্লিয়ার হয়েছে কি বললাম? আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়গুলো। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে কমেন্ট বক্সে তোমরা কি করবে? সেটাকে লিখে পাঠাবে, আমি এটার অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।